অস্ত্র ঠেকিয়ে ইমামের কন্যা সন্তানকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমি এই ঘটনা পরে আমার এই জায়গায় বিস্তার ধরছে, আমার গলা হাত ধরছে। বাবা আমাকে হেফাজত করো। শুনলেন এই বাবার আর্তনাদ, যে বাবা তার মেয়ের সম্মানের জন্য আজ সারা দুনিয়ার সামনে চোখের পানি ফেলছেন। একজন আলেম যখন অসহায় হয়ে থর থর করে কাঁপেন, তখন বুঝে নেবেন আমাদের সমাজটা পচে গেছে। আজ এই ভিডিওতে আমি শুধু রিয়াকশন দিচ্ছি না, বরং এই সমাজের বিবেককে একটা কড়া থাপ্পড় মারতে এসেছি। দেখুন আলেম সমাজ আর সাধারণ মানুষ কিভাবে ফেটে পড়েছে এই অন্যায়ের বিরুদ্ধে। পুরো ভিডিওটা আমার সাথে দেখুন, আর চুপ থাকার কোনো সুযোগ নেই। অস্ত্র ঠেকিয়ে ইমামের কন্যা সন্তানকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার 48 ঘন্টা পরও ভিকটিম উদ্ধার হয়নি। আমরা সরাসরি ভিকটিমের পিতার সঙ্গে যুক্ত হতে চাই এবং তার বাড়িতে যে ভাঙচুর করা হয়েছে, দরজায় সহ বিভিন্ন জায়গায় ভাঙচুর করে তালা ভেঙে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, সেই কন্যা সন্তানকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সেই চিত্র দেখানোর চেষ্টা করবো। এই যে দরজার বাইরে থেকে আমরা দেখানোর চেষ্টা করছি, দেখুন দরজাটা কতটা ফাঁকা করে ফেলেছে এবং ভেতরের যে দরজা রয়েছে আরো একটি দরজা, দেখুন কিভাবে ফিল্মি স্টাইলে দেখুন দরজা ভেঙে তারপর সেই ইমামের কন্যা সন্তানকে জোরপূর্বক মাথায় অস্ত্র ঠেকিয়ে, ইমামের বুকে অস্ত্র ঠেকিয়ে তারপর তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে। ঘটনার 48 ঘন্টা পেরিয়ে গেলেও ভিকটিম উদ্ধার হয়নি। আমরা সরাসরি ভিকটিমের পিতার সঙ্গে কথা বলবো। আপনি বলবেন কি হয়েছিল সেদিন? আমি হাদিউল ইসলাম, মাওনা বাজারের পাশে মাওনা ইউনিয়ন 1 নং ওয়ার্ডে বাইতুল মুত্তাকিন জামে মসজিদের ইমাম। আমি এই এলাকায় দীর্ঘদিন যাবত ইমামতি করি। আমার ছেলে মেয়েদেরকে লেখাপড়ার জন্য আমি ফায়ার সার্ভিসের সামনে মমিন মোল্লা স্যারের বাসায় ভাড়া থাকি আমার ফ্যামিলি নিয়ে। দীর্ঘদিন যাবত পাশে আমার বাড়ির পাশেই এখানে স্থানীয় সুরুজের ছেলে আবিদ আমার মেয়েকে উত্তক্ত করতো, রাস্তায় যাওয়া আসার পথে বিভিন্ন ভাবে জোরপূর্বক হেনস্থা করার চেষ্টা করতো। এই ঘটনা আমি জানার পরে গত বুধবার দিন স্থানীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে এটা একটা সমঝোতা আমরা করার জন্য বসি। সর্বশেষ নেতৃবৃন্দ আমাদেরকে আলোচনা করার পরে আমার মেয়ে আমার কাছে রাখে, মানে পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আলোচনা করবে এরকম একটা ইয়ে করে আমার কাছ থেকে পৌনে 1টার দিকে, দুপুর পৌনে 1টার দিকে আমাকে মেয়ে বুঝাই দিয়ে তারা চলে গেছে। পরবর্তী চলে গেছিল না, মেয়ে জোরপূর্বক নিয়ে গেছিল আগে পয়লা বৈশাখের দিন। পরে আমার মেয়ে তাদের মাধ্যমে, মেয়ের ছেলের যেটা তাদের মাধ্যমে তারা ওই জোরপূর্বক নিয়ে গেছিল। পরে আমার মেয়ের কাছ থেকে আমি যা জানলাম, এখান থেকে ব্লেড এবং খুর দেখায় আমার মেয়েকে নিয়ে গেছিল। ওই এখানে সুমিত একটা ছেলে আছে, এই সুমিত আর আবিদ এই দুইটা ছেলে নিয়ে গেছে। তারপরে পরবর্তীতে যে ছেলেটা আপনার মেয়েকে নিয়ে গিয়েছে বা উত্তক্ত করতো, তার নাম কি? তার নাম আবিদ, তার পিতার নাম সুরজ। এইখানে আমার বাসার সামনে তার নিজস্ব বাজিতে একটা দোকানদারি করে। তাকে নিয়ে গেছিল, কতক্ষণ ছিল তার কাছে? তার কাছে ছিল, সে মাদ্রাসায় যাওয়ার পথে নিয়ে গেছিল একদিন ছিল। পরবর্তীতে তার জেডার এবং এলাকারবাসীর মাধ্যমে আমি আমার মেয়েকে উদ্ধার করি। তারপরে আমি এলাকার মানুষ নিয়ে আমি যেহেতু একজন ইমাম, আমার ইজ্জত আমি এই জায়গায় রাখতে চাইছিলাম। আমি তাদের কাছে বলছিলাম যে যা হয়েছে এটা নিয়ে আর বাড়াবাড়ির দরকার নাই, আমার মেয়েটা আমাকে দিয়ে দেন। আমার মেয়েটা যখন নিয়ে আসছে, আমার মেয়ে তোর আগে আমার জড়ায় ধরে বলতেছে, আপু আমার আর জোর করে অস্ত্রের মুখে থেকে নিয়ে গেছে। আমি আমার মেয়েকে রাখছি। তারপরে এখানে যারা ছিল, এর মধ্যে এখানে স্থানীয় এক মসজিদের প্রতিষ্ঠাতা এবং বিলাল হাসপাতালের প্রতিষ্ঠাতা সে গেছে না, জোর করে গেছে। বা তার সাথে কি প্রেমের কোনো সম্পর্ক ছিল? আমার মেয়ে তাদের কাছে স্টেটমেন্ট দিয়েছে সম্পর্ক ছিল না, এবং আমি তার সাথে আর যাবো না। আমি এটা নিয়ে আমি এই জায়গায় রাখতে চেয়েছিলাম। পরবর্তীতে আমি তারা যখন আমার কাছে মেয়ে বুঝাই দিয়ে অনেক চলে যায়, আমি আমার মেয়েকে নিয়ে নামাজের প্রস্তুতি নিতেছি। এই মুহূর্তে আমার ঘরে দরজা জানালার মধ্যে বাড়ি শুরু করে দিচ্ছি। এক পর্যায়ে আমি আবার উপজেলা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজান সুজল ভাই, বর্তমান পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার বাবুল ভাই, হাজী বিল্লাল হোসেন সহ এলাকার আরো কয়েকজনকে আমি আমার বাড়িতে নিয়ে আসি। সর্বশেষ আমি তাদের কাছে এতটুকু বলি, ভাই যা হয়েছে আমার কি ইজ্জতটুকু ভিক্ষা দেন, ইজ্জতটা নিয়ে আমি দেশ থেকে আমি চলে যাবো। কিন্তু এটা করতে পারে নাই, ওনারা পর্যন্ত পারে নাই। আমার এই ঘরের দরজা আমাকে শাহজাহান সুজল ভাই এবং বিল্লাল হাজি তারা বললো যে আমরা পারতেছি না, আপনার জীবন বিপন্ন হবে, আপনি ত্রিপল লাইনে ফোন দেন। আমি ত্রিপল লাইনে ফোন দিলাম। ফোন দেওয়ার সাথে সাথেই তারা আমার বাড়িতে আক্রমণ করছে। আমি আমার এই গেটটা আমি আটকে দিই। আমার এই গেটটার মধ্যে এখানে বড় ছিল, এখানে তালা ছিল, একটা বড় তালা ছিল। পরবর্তী যখন আক্রমণ করতেছে, আমি আরেকটা ডাবল তালা এখানে লাগাই। ডাবল তালা লাগাই আমি এই জায়গায় দাঁড়ায় আমি ভিডিও করার প্রস্তুতি নিয়েছিলাম। এইখানে ছেলের বাপ সুরুজ দাঁড়ায়া বলতেছে কাঙ্কিপুর গুলি কর। তখন সুমিত দৌড়ায় আসছি, দৌড়ায় আসে আমাকে এখানে থেকে পিস্তল বের করেছে, কাঙ্কিপুর ভিডিও করস। তখন আমাকে আমার শ্বশুর ছিল, আমাকে এই ভিতরে টানটা নিয়ে গেছে। তখন আমি এটা আবার শাখা ছেড়ে আমি আমার ঘরের ভিতরে ঢুকি। আমার শালক ছিল আমার এই ঘরের ভিতরে। আমি বলতেছি আমি আমার শালককে নিয়ে ঘরের ভিতরে যাই। আমার রুমের 2টা দরজা, আমি এই দরজার ভিতরে যখন হেফাজত করতে চাই, তখন তারা বাহির থেকে শাবল দিয়া, পাড়ায়া, সেনা, হাতুড়ি, আমার যা লাগে আমি দেখি নাই কি দিয়া এইগুলিটা করছি। সর্বশেষ এই ছিদ্র দিয়া আমাকে পিস্তল দিচ্ছে, কাঙ্কিপুর দরজা ছেড়ে দে, গুলি করে তোর বাইরে বলাম। আমার জীবন, আমার স্ত্রী, আমার শ্বশুর তারা আমাকে জড়া ধরে নিয়ে গেছে। তারপরে এক পর্যায়ে এখানে লাথি দিয়ে এই দরজাটা খুলে আমার মেয়ে আসা জড়ায় আমার পাঞ্জাটা ধরছে, বাবা আমাকে হেফাজত করো। আমি তার সমিত
আমি তো আমার গলার এই জায়গায় পিস্তল টেকা এই নারে গুলি করে মেরে ফেলাবো। আমার মেয়েটা বলে বাবা আমাকে বাঁচাও, পৃথিবীর বুকে আমি একমাত্র বাবা, আমি একমাত্র বাবা। কত ছিল কত কিছু হয়েছে, এরকম ঘটনা কখনো হয় নাই। একটা মেয়েকে তার বাবার বুকের থেকে অস্ত্র থেকে বাস্তব নিয়ে আসা, এটা একমাত্র জীবন্ত সাক্ষী আমি এই ঘটনার পরে এলাকার সমস্ত মানুষের কাছে বিচার চাই। আমার এই ঘটনা 40-45 মিনিট পর্যন্ত এখানে ঘটে। আমি ত্রিপলনে ফোন দেই, এরা 40-45 জনের মতো একটা গ্রুপ ছিল। এই ঘটনা যখন ঘটা এলাকার কয়েক শত মানুষ এখানে আসছে। এত শক্তি উৎস কি, মানে সে মানে তার পিছনে কি কোনো অন্য কোনো শক্তি কাজ করে? তার পিছনে আমি পরে যতটুকু জানতে পারলাম, এখানে স্থানীয় ছাত্র দলের যে আমি যতটুকু জানলাম ও ছাত্র দলের একজন সদস্য, সম্ভবত আমি জানি না কোন পদে বাকি আছে, আর ওই সমিতই এরকম পরবর্তী কি আছে এই দুইজনেই পরবর্তীতে তাদেরকে যারা শেল্টার দিছে তাদের নেতৃত্বে যারা এখানে আসছিল। আমার মেয়েও বলছে পাপ্পু একটা ছেলে, ও আর সুহান। আমি পরবর্তীতে তাদের নাম জানতে পারলাম। হ্যাঁ, আমি পরবর্তী এরা কারা? এরা নাকি ছাত্রদল করে। আচ্ছা, হ্যাঁ এরা ছিল। এরা আমার বাসা থেকে এরা আমার কি বলছে, মেয়ে দিবেন না। আমি বলছি না ভাই, আমি মেয়ে দিব না। কি করতে দিব? যে মেয়ে আমাদের মেয়ে আমরা নিয়ে যাবো। কেমনি নিয়ে যাবেন? জোর করে নিয়ে যাবো। এই কথা বলে আমার ঘর থেকে বের হওয়ার সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে গেছে তাদের। আপনার নাম কি অজ্ঞাত নামে যাবে পরবর্তীতে? আমাকে যখন হ্যাঁ দেখলেই চিনবো, তখন আমি ইন্ডিকেট করবো হ্যাঁ এটাও ছিল। আমি বলবো আচ্ছা, এমনিতে প্রশাসনের ভূমিকা কি? প্রশাসনের ভূমিকা বলতে আমি বলি এখান থেকে ওসি তদন্ত, ওসি অপারেশন, ওসি উপজেলা কি জানি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সবার কাছে আমি বলছি। তারপরে এএসপি এবং এসপি মহোদয় গাজীপুর পুলিশ সুপার, ওনার কাছেও আমি জানাইছি এবং ওনার কাছেও বলছি। সর্বশেষ আমি গতকালকে আমি আমাদের টিউনু মহোদয়ের কাছেও গেছি। টিউনু মহোদয় বলছে কিন্তু প্রশাসন চাপ দেয় এবং আমাদের এমপি মহোদয় পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার এবং থানায় একাধিকবার ফোন দিছে এই সন্ত্রাসীদেরকে ধরার জন্য। জানি না কার ইয়াতে এখন পর্যন্ত মূল আসামি ধরে না, আমার সাথে সমঝোতার কথা বলে। আমি জানি না আমার মেয়ে বাচ্চা আছে কিনা ভাই। আমি আজকে আপনাদের মাধ্যমে আমার মেয়ে আছে না নাই এটা জানতে চাই। আমি একজন ইমাম হিসেবে দেশের সমস্ত ইমামের কাছে আমার দাবি, আমার ইজ্জত গেছে, এটার জন্য আমি বিচার চাই আপনাদের মাধ্যমে, ইমামদের মাধ্যমে প্রশাসনের কাছে এবং প্রশাসনের সর্বোচ্চ যারা আছে। আমি উপজেলা সবাই জানাইছি, আমি এখন পর্যন্ত কোনো বিচার পাই না। যেহেতু তার কথা কে বলে? বিভিন্ন জনই বলে, এটা পরবর্তী পক্ষ থেকে কেউ বলেছে? পক্ষ থেকে এখন এরকম কেউ বলে নাই। আমি আপনাদের মাধ্যমে পুরো দেশবাসী এবং একজন বাবার হাজারি শোনানোর চেষ্টা করছিলাম। তার মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, 48 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো ভিকটিম উদ্ধার হয়নি এবং মূল আসামি এখন পর্যন্ত গ্রেফতার হয়নি। এই ঘটনায় ছাত্র দলের কিছু নেতাকর্মী জড়িত রয়েছেন বলে ভিকটিমের পিতার অভিযোগ। আপনি কি দেখলেন? আমি এই যে ঘটনা ঘটছে, এটা বাংলাদেশের মধ্যে এরকম কোন ঘটনা কোন জায়গায় ঘটছে কিনা এটা আমি জানি না। এরকম একটা মর্মাহত ঘটনা, এত সন্ত্রাসী কায়দা এরকম ঘটনা ঘটে না। যে ঘটনাটা ঘটছে, একজন খতিব ইমাম তার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে এরকম ভাবে ছিনিয়ে নেওয়া গেল, এটা কেউ পারলো না বাধা দিতে, ইয়া করতে। তারা এত বড় সন্ত্রাসী। আমরা চাই যে প্রধান আসামি আবিদ সহ এবং সকল আসামিকে গ্রেফতার করা, আর অতি দ্রুত, যত সম্ভব দ্রুত এই মেয়েকে উদ্ধার করা। মানে মেয়ে বেঁচে আছে না মারা গেছে এটা আমরা বলতে পারি। আমরা চাই আমাদের ইসলামী ঐক্যজোট হেফাজতে ইসলাম সারা দেশবাসীর পক্ষ থেকে আগে আমাদের মেয়েকে উদ্ধার করা, তারপরে আমাদের অন্য ব্যবস্থা নেওয়া এবং সমস্ত আসামিগুলো ধরা। এখনো দেখা যায় আসামিদের সমস্ত দোকানপাট গুলো খোলা, ব্যবসা বাণিজ্য বাড়িতে সবকিছু চলতেছে, মার্কেট চলতেছে, কিভাবে চলে এটা আমার বুঝাচ্ছে না। আমি প্রশাসনকে বলবো একেবারে দিনে দুপুরে এই ঘটনা ঘটছে, যে সন্ত্রাসীরা মব সৃষ্টি করে দিনে দুপুরে এই ঘটনা ঘটানো হয়েছে। এই জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। আমরা যদি আগামী 24 ঘন্টার ভিতরে যদি না হয়, আমরা আজকে বাধা সহ মানববন্ধন করবো। পরবর্তীতে আমরা দেশের ওলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি দিব, যে বাধ্য করবো এই সরকারকে এবং প্রশাসনকে যাতে আসামি ধরে। এই জন্য আমরা চাই অত্যন্ত দ্রুত সময় যারা এটা আসামিকে ধরা হয়, 1 নম্বর আসামি সহ যারা সহযোগী যারা ছিল সকল আসামিকে যেন ধরা হয়। আপনারা দেখেছেন আজকে 3 দিন হয়ে গেছে বা 4 দিন হবে, গাজীপুরের মাওনায় একজন ইমাম সাহেবের মেয়েকে দিনে দুপুরে আর সামনে থেকে পরের দরজা ভেঙে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়েছে কিছু দুর্বৃত্ত। আমরা খবর পেয়েছি তারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এই দুর্বৃত্ত করা করেছে। বাবা বলতেছে আমার মেয়েটা যদি দুনিয়া থেকে চলে যেত এত কষ্ট আমার লাগতো না। এখন আমার মেয়েটা কোথায় আছে আমি তো জানি না। আমি সেই দুর্ভাগা বাবা যার চোখের সামনে থেকে আমার কলিজার টুকরাকে কেড়ে নিল। আমি চেয়ে চেয়ে শুধু চোখের জল পানি ফেললাম, আমি আর কিছু করতে পারলাম। ও বাবা, জাতি হিসেবে আমরা তোমার কাছে লজ্জিত, তুমি আমাদেরকে ক্ষমা করো। সরকারকে বলবো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সচিবালয়ের একজন কর্মকর্তা কর্মচারীর এক ছেলেকে এরকম অপহরণ করা হয়েছে, ওনার হস্তক্ষেপে 24 ঘন্টার মধ্যে মা বাপ তাকে ফিরে পেয়েছে। আমি বলবো আপনার প্রশাসন ব্যর্থ হয়েছে, এখন আপনি হস্তক্ষেপ করে এই নিরীহ নিষ্পাপ মেয়েটাকে তার বাবা এবং মায়ের মুখে ফিরেছে। এবং আপনারও একটা মেয়ে আছে, অন্তত আপনার মেয়েটার মুখের দিকে তাকাই ওর মেয়েটাকে তার মা বাপের কাছে, আর যাতে কোনো দুর্বৃত্ত বাংলাদেশে এটা করতে না পারে।
এই জন্য ওই দুর্বৃত্তদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেন, জনগণের সামনে এই শাস্তিটা দৃশ্যমান করে দ্রুত বিচার করে ওদেরকে তাদের পূর্ণ পাওনাটা উঠিয়ে দেন। জনগণ আপনার যদি দোয়া করে, আর আপনি যদি তা না করেন তাহলে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আপনার। যে দেশের সরকার একটা অবুঝ নিরাপত্তা দিতে পারে না, সেই সরকারের দেশ চালানোর নৈতিক অধিকার কতটুকু সেটা আপনারাই বিচার করবেন, আপনাদের উপর ছেড়ে। বুঝতে পারতেছি না। গাজীপুরের যে দৃশ্য হাজার হাজার মানুষকে কাঁদিয়েছে, একজন ইমাম সাহেব তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর চালিয়ে তার মেয়েকে পিস্তল ঠেকিয়ে অপহরণ করে নিয়ে গেছে। একটি দুঃখজনক বিষয় আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এই দেশের মধ্যে আমরা অনেক সময় কোনোভাবেই নিরাপত্তা বোধ করি না। আজকে আমরা গাজীপুরের একটা দৃশ্য দেখে চোখে পানি আটকায় রাখতে পারি নাই। গাজীপুরের যে দৃশ্য হাজার হাজার মানুষকে কাঁদিয়েছে, একজন ইমাম সাহেব তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর চালিয়ে তার মেয়েকে পিস্তল ঠেকিয়ে অপহরণ করে নিয়ে গেছে। তো এই যদি আমাদের দেশের দৃশ্য হয়, এই কথাটা বললেও তো কত কষ্ট লাগছে। সেটা শুনুন। আল ইমাম ও দামিন, একজন ইমাম হচ্ছে সবচেয়ে নিরাপদ ব্যক্তি। একজন ইমাম কখনো, আপনি কি দেখেছেন যে জোহরের নামাজ 20 মিনিট পরে শুরু হয়েছে? 5টা ওয়াক্ত নামাজ যিনি দায়িত্ব নিয়ে জিম্মাদারির সঙ্গে সেকেন্ড তো দেরি করে না, আগে ভাগে চলে আসে। যিনি জিম্মাদারের সাথে দায়িত্বের সাথে যিনি নামাজ পড়ান, সেই ইমামের মেয়েকে উঠে নেওয়া হলো। অস্ত্রের সামনে এলাকাবাসী জিম্মি হয়ে গেছে। এলাকাবাসী কি করবে? এখন চতুর্দিকে অস্ত্রের তাণ্ডব চলছে, রাহাজানি চলছে, সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। অনতি বিলম্বে যদি এগুলোকে আপনারা আয়ত্তে আনতে না পারেন, তাহলে দেশ চালানোটা কঠিন হয়ে যাবে। আমরা গাজীপুরের এহেন কর্মকাণ্ড যেটা ঘটেছে, এটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে অলরেডি এটা নিয়ে কথা বলা শুরু হয়ে গেছে। এর আগে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন। অনতি বিলম্বে মানুষ যেন বোঝে এদেশে যারা সম্মানের জায়গা আছে, মর্যাদার জায়গা আছে, তার সঙ্গে এমন একটা কাজ করা হয়েছে, এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা সারা বাংলাদেশে গণজোয়ার আকারে ঘটার আগে এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসে। কিছু বিষয় নিয়ে কখনো দেরি করতে নাই। একজন ইমামের সম্মান মানি আমার নেতার সম্মান, একজন ইমামের সম্মান মানি আমার এলাকার মানুষের সম্মান, মুসলিম উম্মার সম্মান। তার সম্মান নষ্ট হয় এমন কাজ যদি একটা এলাকায় ঘটে, এলাকার প্রত্যেকটা মানুষের দায়িত্ব এটা নিয়ে প্রতিবাদ করা। আমি একজন সাথী হিসাবে এই বিষয় নিয়ে কথা বলছি কেন? কারণ এটা আমার দায়িত্ব এই বিষয়ে কথা বলা, এবং এই বিষয়ের বিচার নিশ্চিত করার জন্য যা যা করণীয় প্রত্যেকটা কাজ আমাদের করা দরকার। আমি মনে করি অবশ্যই যারা প্রশাসনে আছেন এই বিষয়টা খুব অনতি বিলম্বে শাস্তির আওতায় নিয়ে আসবেন। এবং আমরা ঘটনাটা দেখে আমরা ব্যথিত হয়েছি, যেভাবে ভাঙচুর চালানো হয়েছে, একজন ইমামকে যেভাবে তিরস্কার করা হয়েছে, একজন ইমামকে যেভাবে মারধর করা হয়েছে, যেভাবে একজন ইমামকে আঘাত করে অস্ত্র ঠেকিয়ে তার মেয়েকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এটা আমাদের কাছে একটা জাহিরি বর্বরতার মতো আমাদের কাছে মনে হচ্ছে। বাংলাদেশের মতো এই স্বাধীন ভূখণ্ডে এই দৃশ্যগুলো আমরা একটা সময় দেখি নাই, একটা সময় এই দৃশ্যগুলো আমরা শুনিও নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ এত নির্লজ্জ, এত ব্যর্থ হয়ে যাবে, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামিদ, কুকুর যেমন নির্লজ্জ বেহায়াপনা সেই কোনো জায়গায় লিপ্ত হয়ে যায়, গাধা যেভাবে বিবেক না থাকার কারণে নির্লজ্জ আচরণ যে কোনো জায়গায় করতে পারে, মানুষ এরকম নির্লজ্জ বেহায়া হয়ে যাবে। সমাজের সম্মানিত মানুষদেরকে অপদস্থ করা হবে, লাঞ্ছিত করা হবে। ইল্লা আলা হুসালাতিন মিনান নাস, পরিস্থিতি এমন হবে নেককার লোক খুঁজে পাওয়া যাবে না, আমানতদার মানুষ খুঁজে পাওয়া যাবে না, অধিকাংশ মানুষ চরিত্রহীন লম্পট হয়ে যাবে। আমার তো মনে হয় সেই দৃশ্য যেন আমরা স্বচক্ষে দেখতেছি। সুতরাং এই বিষয়ের অকপটে আমরা বলতে চাই, এখনই তার বিচার কার্যকর করতে হবে, এবং আমরা দেখতে চাই অনতি বিলম্বে এই বিচার বাংলাদেশে নিশ্চিত হয়েছে, কঠিন থেকে কঠিন বিচার নিশ্চিত হয়েছে, আমরা দেখতে চাই। কি দরকার ছিল মোটা মোটা আইনের বই লেখা? হ্যাঁ, মোটা মোটা বই থাকে না আইনের, এগুলো লেখার কি দরকার ছিল? একটা ফটো কার্ড দিয়ে দিলে হইতো, আর ওটাতে দেখা থাকতো টাকা যার আইন তার, এনাফ। ওর মধ্যেই সবাই বুঝা নিত, একটা ফটো কার্ডই তো এনাফ। মোটা মোটা আইনের বই দিয়ে কি হবে? কেন এই কথাটা বললাম? আমাদের আসিফ নজরুল বলছিল 3 মাসের মধ্যে বিচার হবে। আসিয়া মনে আছে? ওই যে শ্বশুর, বিচার হয়েছে? আজও কি ওই বিচারের কোনো রায় পাইছেন? নিশ্চয়ই না, বিচার তো হচ্ছে না। আর বিচার হচ্ছে না বলেই আজকেও দেখলাম ভাই 3 জনকে লাঠি দিয়া। কত বড় মানুষ, একটা 8 বছরের শিশুকে সারা রাত, ও ভাবা যায় না, ভাবা যায় না। আরেক জায়গায় দেখলাম ওইটাও ভাই একই কাজ, একটা শিশুকে 2 জনে, ওইখানে ভাই 2 জন অন দ্য স্পটে। মানুষ বিচার হাতে তুলে নিতেছে, ওই যে মারতেছে না, পিছন থেকে ভয় শোনা যাইতেছে, সবাই বলতেছে এরকম একটা আওয়াজ হইতেছে। আবার কমেন্ট বক্সে যায় দেখবেন সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে পাবলিক খুশি, কারণ ওরা জানে যে এদেরকে আইনের হাতে তুলে দিলে কোনো ফাঁক দিয়া বাইরে হয়ে যাবে। টাকার জোরে একজন ভালো উকিল ধরবে, ধরে আইনের ফাঁক দিয়া বাইরে হয়ে যাবে। আসিয়ার ওই ঘটনার পর আসিফ নজরুল বলছিল না 3 মাস, 3 মাসের মধ্যে যদি ঝুলাই দিত না ভাই, মানুষ সাবধান হইতো। আর সাবধান হবে কিভাবে? চারিদিকে নেশা পানি ছড়ায় গেছে তো ভাই, ক্যাশ টাকা পাইতেছে চারিদিকে,
আর নেশা করতেছে। আর নেশা করলে ভাই হুশ থাকে না তো। যদি হুশই থাকে, মনুষ্যত্ব থাকে, 8 বছরের একটা শিশুকে 3 জনে হোল নাইট ভাবা যায়, কল্পনা করা যায়? কল্পনা করা যায় না। বুকটা ফাইটা যায় ভাই। হ্যাঁ ভাই, বুকটা ফাইটা যায়। ফাইটা যায়, এই কথাটা মনে আসলো। ওই যে মমতাজ গান গাইতো না আমাদের সংসদে, ফাইটা যায়, ফাইটা যায়। সংসদে গান শুনছেন, সংসদে কবিতা শুনছেন? না, শুনেন নাই। সংসদের চিফ হুইপ উনি একটা নিজে কবিতা লিখছেন। উনি নিজে লিখছেন কিনা জানি না, উনি একটা কবিতা করছেন। যেখানে কারেন্ট নাই, মানুষের ঘরে ঘরে কারেন্ট নাই, 8 ঘন্টা 10 ঘন্টা পর পর কারেন্ট আসে, সেখানে ভাই ওই যে লক্ষ টাকা মিনিটে খরচ কইরা উনি কবিতা করতেছে। সেই দারুণ কবিতা, চিফ হুইপের মুখে শুনে নিয়েন আপনারা। 2 লাইন শোনাই, 2 লাইন লেখা রাখছি আমি। তিনি আসার আগে, শুনেন কিন্তু মনোযোগ দিয়া, তিনি আসার আগে দেশটা ছিল ভাঁজ করা মানচিত্র। ভাবা যায়? উনি আসার আগে দেশটা ছিল ভাঁজ করা মানচিত্র। নদী ছিল, মানুষ ছিল, শব্দ ছিল, কিন্তু দিগন্ত খুলে দেওয়ার মতো কোনো হাত ছিল না। হাত মানে এই হাত, দিগন্ত খুলে দেওয়ার মতো কোনো হাত ছিল না। তিনি এলেন, বললেন খুবই কম কথা, সময়ের কপালে লিখে দিলেন একটি উজ্জ্বল উচ্চারণ। উজ্জ্বল উই হ্যাভ এ প্ল্যান। এরপর আরো আছে, 2-3 মিনিট করতে আমি আর করতে চাচ্ছি না। দেখেন লক্ষ লক্ষ টাকার কারেন্ট খরচ করে এখানে কবিতা পড়তেছে। এর আগে আমরা গান শুনছি, ভবিষ্যতে হয়তো নাচও দেখতে পাবো। এর থেকে একটা ভাবার আফসোস কি হতে পারে? নিশ্চিত ক্ষতি যেন নিজের মেয়েকে তিনি আর বাঁচাতে পারলেন না। তার সামনে তার মেয়েকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো, কিন্তু তিনি অপারক, তিনি তাকে বাঁচাতে পারলেন না। তার মেয়েকে তিনি সেবদত করতে পারলেন না। ওর মেয়ে তাকে বলছে, বাবা আমাকে বাঁচাও, আমাকে হেফাজত করো, কিন্তু বাবা অপারক, তিনি পারলেন না তার মেয়েকে বাঁচাতে। এর থেকে বাবার আফসোস কি হতে পারে? একজন ইমামের সাথে এই ধরনের আচরণ কেন করা হলো? একজন ইমামের মেয়েকে এভাবে তুলে নেওয়া হলো, কয়েক ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি, তাকে এখন খুঁজে বের করা হয়নি। ভিকটিম কোথায় সেটা এখন তার বাবা মা জানে না। তাহলে কোন দেশে আমরা বসবাস করছি একবার চিন্তা করে দেখুন তো। ইসলামিক পলিসি ফ্ল্যাট কিনতে চাইলে এখনো যোগাযোগ করুন বিল্ডিং গ্রুপের সাথে। বিল্ডিং গ্রুপ বিশ্বস্তের সাথে আপনাদেরকে সুদবিহীন ফ্ল্যাট দিয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেকটি প্রজেক্টের ছাদেই মসজিদ আছে এবং তাদের অধিকাংশ প্রজেক্টেই মাদ্রাসা রয়েছে। তাই আপনার দিন পড়ানো হবে অনেকটাই সহজ এবং বাচ্চাদের দিন শিক্ষা দিতে পারবেন খুবই সহজে। তাই আর দেরি না করে ইসলামের নাম্বারে এখনো যোগাযোগ করুন। আমি বলবো যারা আশেপাশে ওলামা একরাম আছেন, এই পাশে দাঁড়ান। কেন কি হয়েছে খতিয়ে দেখুন, কোথায় মেয়েটাকে নেওয়া হয়েছে, কেন না হলো, কেন এই ঘটনা ঘটলো, এটা আপনার খতিয়ে দেখুন। পরিষ্কার দৃষ্টি আকর্ষণ করছি, ভিকটিম যিনি তাকে খুঁজে বের করুন, তাকে কোথায় নেওয়া হলো, তাকে এখনো বেঁচে আছে তিনি, না তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, সেটাও যাচাই করুন। এটা আপনার অনলাইনে দেখছেন যে কি হচ্ছে, কিন্তু আপনার সাথে হবে। তাই এখন প্রতিবাদ করার সময় সবার জায়গা থেকে এই ভিডিওটি শেয়ার করুন এবং সবাইকে জানিয়ে দিন যে এই ঘটনাটি ঘটেছে। এবং এই প্রশ্নের বাইরে দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি, দ্রুত ভিকটিমকে উদ্ধার করুন এবং স্থানীয় ওলামা একরাম যারা আছেন তারা ইমামের পাশে দাঁড়ান। কেন কি হয়েছে সেটা জাতিকে জানান। ইনশাআল্লাহ ইমামকে সাপোর্ট দিন, ইমামকে মেন্টালি সাপোর্ট দিন, ইমামকে প্রয়োজনে আর্থিক সাপোর্ট দিন, তার পরিবারকে সাপোর্ট দিন। প্লিজ যারা এখানে স্থানীয় ওলামা একরাম আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো ইমামের পাশে দাঁড়ান ইনশাআল্লাহ। অপহরণের 48 ঘন্টা পরও একটা মেয়েকে উদ্ধার করা যায়নি। গাজীপুরের শ্রীপুর উপজেলায় অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে একটা মেয়েকে তার পরিবারের কাছ থেকে, এবং সেই মেয়ের বাবা হচ্ছে একজন একটা মসজিদের ইমাম। ঘটনাটা হচ্ছে 14 এপ্রিল 2025, এই যে 4 দিন আগে প্রথমে তার মেয়েটাকে অপহরণ করে নিয়ে যায় এবং 15 এপ্রিল তাকে ফেরত দেয়। এবং স্থানীয়ভাবে তখন একটা সালিশ মীমাংসার চেষ্টা করছিল স্থানীয়, এবং এই চেষ্টার সময় ঘটনার স্থলে আসলে উত্তপ্ত অবস্থা বিরাজ করে, এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগেই পরের দিন সকাল 11টায় আবার এই মেয়েটাকে অপহরণ করে নিয়ে যায় এবং অপহরণ করার সময় তার বাড়িটা তন্ন করে ফেলে, একদম ভেঙে চুরে লুট করে সব নিয়ে যায় এবং পরবর্তীতে অস্ত্র ঠেকিয়ে মেয়েটাকে অপহরণ করে নিয়ে যায়। সাথে সাথে 999-এ ফোন করা হয়েছিল এবং পুলিশ ঘটনাস্থলে আসার আগেই এই অপহরণকারীরা প্রায় 15 থেকে 20 জন তারা মেয়েটাকে নিয়ে পালিয়ে যায়। ঘটনার প্রায় 52-53 ঘন্টা পরেও তাকে উদ্ধার করা যায় নাই এবং বাংলাদেশের পুলিশ এত অথর্ব, অপহরণকারী তো গ্রেফতারের দূর কথা, এই মেয়েটাকে এখন পর্যন্ত উদ্ধার করতে পারে না। পুলিশ কি কাজ করছে, কি কাজে ব্যস্ত, সেটা আমাদের প্রশ্ন, যে পুলিশ আসলে কি কাজে ব্যস্ত। কারণ একটা মেয়েকে 20-30 জন মানুষ মিলে অস্ত্র ঠেকিয়ে অপহরণ করে নিয়ে গেল দিনে দুপুরে এবং তার বাড়িটাকে তছনছ করে ফেললো, কিন্তু পুলিশ এখনো নীরব, তাকে গ্রেফতারও করতে পারেনি এবং এই মেয়েকে উদ্ধারও করতে পারেনি। তারা জড়িত সহ প্রশাসনের লোকের কাছে কমপ্লেন দেওয়ার পরেও প্রায় 3 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত মেয়ে আছে জীবিত নাকি নাই এই জিনিসটা পর্যন্ত জানে না থানা, পুলিশ, প্রশাসন। ওরা ওদেরকে ধরতে পারে না, মানে কি, মানে আইন কি ওদের কাছে অসহায় হয়ে গেল? 3 দিনের ভিতরে কোনো সুরা হলো না। কিভাবে কি মানে চলে জনজীবন, কি এইভাবে চলে? ক্ষমতা আছে বিদায় যে যেভাবে ইচ্ছা সেইভাবে ব্যবহার করবে, সবকিছু নীরব থাকবে সেখানে। একজন বাবার মুখে মেয়েকে নিয়ে আর্তনাদ, বাবার সাচকের সামনে একটা মেয়েকে, নিজের মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। তারপরে আরো বিস্তারিত পুরো ঘটনা যদি আপনারা জানেন, মেয়ের বাবা বলতে যে প্রতিনিয়ত আমাকে হুমকি দিত, অবশেষে আমাকে বলছে যে মেয়ে দিবেন নাকি দিবেন না। মেয়ের বাবা বলছে না, সম্ভব না, আমি আমার মেয়ে দিব না। ওই ছেলেরা সরাসরি এসে বলছে না দিলে আমরা আমাদের মেয়েকে জোর জবরদস্তি করে তুলে নিয়ে গেলাম। তারপর বাসা থেকে বের হয়েছে, বের হওয়ার সাথে সাথে সমস্ত যে ছেলেগুলোর নাম বলছে, ওরা এই মেয়েটাকে জোর জবরদস্তি করে তুলে নিয়ে গেছে। আজকে 3 দিন হয়ে গেল ঘটনা, কি মনে করছেন আপনি? এতক্ষণ দেখলেন তো একজন বাবা তার কলিজার টুকরো হারানোর যন্ত্রণা কিভাবে ছটফট করছেন। আলেমরা আজ রাস্তায় নেমে এসেছেন, সাধারণ মানুষ আজ উত্তাল। কিন্তু আমার প্রশ্ন একটাই, এই রক্তের কি কোনো দাম নেই? একজন ইমামের সম্মান কি এতটাই সস্তা? যারা এই মেয়েটিকে তুলে নিয়ে গেছে তারা হয়তো ভাবছে ক্ষমতার জোরে তারা বেঁচে যাবে, কিন্তু মনে রাখবেন জালেমদের বিচার এই দুনিয়াতেও হয় আর পরকালেও হয়। আর যারা দেখেও না দেখার ভান করছেন তাদের প্রতি ধিক্কার।
আমি জানি আপনারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের বুক ফেটে যাচ্ছে। আপনাদের কাছে আমার অনুরোধ, কি ভোট শুধু সমবেদনা না লিখে এই ভিডিওটি এবং এই দাবিটি চারদিকে ছড়িয়ে দিন। যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, প্রশাসনের উপর তত বেশি চাপ তৈরি হবে। মেয়েটিকে উদ্ধার না করা পর্যন্ত আমাদের এই প্রতিবাদ থামবে না। আল্লাহ সেই বোনটিকে তার বাবার বুকে ফিরিয়ে দিন।